অবশ্যই ক্ষমা চাওয়া উচিত। সবাই ফেরেস্তা, আমাদের এখানে সব পলিটিক্যাল পার্টির লিডার হলো একজন ফেরেস্তা। দাড়িপাল্লা প্রতীক সহ নিবন্ধন ফিরে পাচ্ছে জামাত। জি, না এটা যে পাবে এটা কিন্তু আগেই সবাই ধারণা করেছিল, এবং মানে নিবন্ধন বাতিল যে কারণে হয়েছিল এগুলো নিয়ে নানা ধরনের বিতর্ক ছিলই। আর জামাত তো একটা অনেক পুরনো দল, এই যে ওই নিবন্ধন তখন যে অজুহাতে বাতিল করা হয় সেটা তো আসলে আমার কাছে তখনও গ্রহণযোগ্য মনে হয় নাই। আর এখন নিবন্ধন ফিরে পাওয়ার এটাতে আমি কোনো অন্যায় দেখি না, আমি মনে করি এটা খুব স্বাভাবিক নিয়মে হয়েছে। আর দাড়িপাল্লাটা তো অন্য ঘটনা, ওটা আপনার আদালতের একটা আপনার একটা নির্বাহী আদেশের মতো প্রশাসনিক একটা সিদ্ধান্ত ছিল। সেই সিদ্ধান্তকে অনার করে নির্বাচন কমিশন তাদের যে আপনার প্রতীকের যে তালিকা, তাদের ৭৫টা প্রতীক আছে, সেই ৭৫টা প্রতীকের মধ্যে ৫০টা হলো ৫০টা রাজনৈতিক দলের জন্য, আর ২৫টা হলো বিভিন্ন স্বতন্ত্র প্রার্থীর জন্য। তো তাদের ওই প্রতীকের ৭৫টা তালিকার মধ্যে দাড়িপাল্লা ছিল না। এখন তারা কি নতুন করে সেই তালিকায় দাড়িপাল্লা ঢুকিয়েছে? আমি ঠিক জানি না কখন ঢুকালো, কীভাবে ঢুকালো, এবং যদি এত দ্রুত ঢুকিয়ে ফেলে সেটাও আবার কিন্তু নানা ধরনের প্রশ্নের মুখে পড়বে। কিন্তু তারা চাইতেই পারে আগে নিবন্ধনটা ফেরত পাওয়ার পর প্রতীকটা, মনে করি এটা মানে তারা ঢুকায় তারপর এই ৭৫-এর মধ্যে, তাহলে এক কথা, কিন্তু এটা ঢুকিয়েছে কিনা আমি জানি না। আর যদি আপনি কীভাবে পড়লেন আমি তাও জানি না, মানে পেয়ে গেছে কিনা দাড়িপাল্লা এটাও আমি জানি না। তারা কি দাড়িপাল্লা পেয়ে গেছে, কীভাবে পাইল? এখনো তো ৭৫-এর মধ্যে তো দাড়িপাল্লা নাই, তাহলে কি তাদের প্রতীকের সংখ্যা বৃদ্ধি করলো? বৃদ্ধি করার জন্য তো একটা মিটিং টিটিং করতে হবে, এটা তাহলে আমি জানি না কিছু। আর যদি মিটিং করে প্রতীকের সংখ্যা বাড়াতে হয় তাহলে তো আরও অনেক প্রতীক ঢুকানো উচিত আমি মনে করি। কারণ এই সময়ের অনেক গুরুত্বপূর্ণ প্রতীক আছে যেগুলো নাকি আমাদের দেশে অনেকে চিনে, যেগুলি চেনে না এই ধরনের প্রতীক তো অনেকে, ঢেকি টেকি আছে এগুলি কে চিনে আজকাল পোলাপান চেনে না। এই প্রতীকেও কিছু আধুনিক বিষয় আনা উচিত, যেমন মোবাইল ফোন, এটা তো প্রতীকে কিন্তু নাই, এটা আসতে পারে। তো এরকম প্রতীক বাড়ালো কিনা আমি জানি না। তো আমি মনে করি যে যেটা হয়ে থাকে মানে নিবন্ধন ফিরে পাওয়াটা তো এটা আদালতের আদেশ, এবং এটা হওয়াই উচিত আমি মনে করি। মাসুদ কামাল, ১৯৮৬ সালের থেকে এই বিতর্কটা আসলে তৈরি হয়েছিল জামাতের এই দাড়িপাল্লা প্রতীক নিয়ে, আপনি হয়তো জানবেন। তারপরে ২০০৮ সালে তখন নির্বাচন কমিশন যখন রাজনৈতিক দলের নিবন্ধন চালু করে, তখন চাহিদা অনুযায়ী দাড়িপাল্লার প্রতীক দেওয়া হয় জামায়াত ইসলামকে। ২০১৬ সালে আবার রাজনৈতিক দল বা প্রার্থীর প্রতীক হিসেবে দাড়িপাল্লা বরাদ্দ না দিতে ইসিকে তখন চিঠি দেওয়া হয়। আমি বললাম তো জামাত অলরেডি দাড়িপাল্লা প্রতীক নিয়ে ইলেকশন ৬টা নির্বাচনও করছে, কাজে এটা তাদের, এবং এটা তাদের দলীয় প্রতীকও ছিল। তারপরে ২০১৬ সালে যখন নাকি হাইকোর্টের আপনার হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারকরা বসে একসঙ্গে একটা মিটিং করে তারা বললো যে যেহেতু হাইকোর্টের প্রতীক হলো দাড়িপাল্লা, মানে আপনার ইয়ের প্রতীক, ন্যায় বিচারের প্রতীক, তখন তারা বলেছিল যে এই প্রতীকটা না দেওয়ার জন্য। দেখেন আমি বলি একটা কথা, আপনি সারটা সময়টা খেয়াল রাখতে হবে। আমাদের দেশের যে কোনো সিদ্ধান্ত, সেটা রাজনৈতিক হোক, প্রশাসনিক হোক, এমনকি বিচার বিভাগীয় হোক, এটা দেশের জন্য একটা মর্মান্তিক মানে তথ্য। সেটা হলো সকল সিদ্ধান্ত কিন্তু আপনাকে সময়ের সঙ্গে চিন্তা করে বিচার করতে হবে। ২০১৬ সালে তখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল, তখন এদেশে যা কিছু হতো কর্তার ইচ্ছায় হতো, কর্তৃর ইচ্ছায় হতো, ওনার ইচ্ছায় হতো, উনি চেয়েছেন বলে হয়েছেন বলে আমি মনে করি। যদিও তারপরে সেটাকে নানা ধরনের আবরণের মধ্যে ঢুকিয়ে ফেলে তারপরে সেই সিদ্ধান্তগুলি বাস্তবায়ন করা হতো। এটা তো বেসিক্যালি যে শেখ হাসিনার সিদ্ধান্তে হয়েছে, ওনার ইচ্ছার প্রতিফলন ঘটেছে, এতে আমার তখনও কোনো সন্দেহ ছিল না, এখনও কোনো সন্দেহ নাই। কিন্তু যেহেতু এটা বাতিল করা, মানে যেহেতু ওনাদের নির্বাচন কমিশনের যে প্রতীকের তালিকার মধ্যেই তো এটা নাই, তাহলে কি তালিকার মধ্যে এটা ঢুকাইতে হবে? না ঢুকালে আপনি কীভাবে তাদের দিবেন, প্রতীক দিবেন? কাজে আমি এই লেটেস্ট ইনফরমেশনটা আমি জানি না কীভাবে দিচ্ছি। যদি প্রতীক দিয়ে থাকে তাহলে আমার কাছে তো মানে অবাস্তব মনে হচ্ছে, কীভাবে দিল? কারণ এখন তো তালিকায় ঢুকানো হয় নাই। তালিকায় ঢুকানো একটা কাজ, মানে তালিকাটাকে বড় করা একটা কাজ, আর প্রতীক বরাদ্দ হলো আরেকটা কাজ। কিন্তু দুটো যদি একদিনে করে থাকে তাহলে বুঝতে পারবো এটাও তাহলে সময়ের ফেরে হয়েছে। আজকে থেকে ২০ বছর পর আবার হিসাব করা হবে ২০২৫ সালে, তাহলে সরকারে কে ছিল, কীভাবে হইলো, তখন লোকে এইভাবে হিসাব করবে। জামাতকে সবাই ব্যবহার করেছে, আপনার কি এরকম মনে হয় রাজনীতি করতে গিয়ে জামাত ব্যবহৃত হলো কিনা, বা জামাত তার রাজনীতি টিকাতে গিয়ে কখনো না কখনো কোনো রাজনৈতিক দলের উপরে সাওয়ার হতে
হলো, এমনটা কি আপনি মনে করেন কিনা? না, জামাতকে সবাই ব্যবহার করছে তাই আমি বলবো কেন? জামাত তো একটা আলাদা রাজনৈতিক দল। আর ধরেন আমি জামাতকে ব্যবহার করতে চাই, ধরা যাক কথার কথা, জামাত নিজেকে ব্যবহৃত হতে দেবে কেন? জামাতের একটা রাজনীতি আছে না? জামাত তো তখনই নিজেকে ব্যবহৃত হতে দেবে যখন আমার রাজনীতির সঙ্গে তার রাজনীতি মিলে যাবে, অথবা জামাত যখন ভাববে যে ওরা আমাকে ব্যবহার করলে আমার কিছু লাভ হতে পারে, তখন তারা সেটা দিবে। এই যে জামাতকে সবাই ব্যবহার করতে পেরেছে, জামাতকে এত দুর্বল মনে করার কোনো কারণ নাই। জামাত একটা শক্তিশালী দল, জামাতের অনেক কর্মী আছে, অনেক আপনার নেতা আছেন যাদের আত্মসম্মানও আছে এবং যারা বুঝে যে কী করলে তাদের রাজনৈতিকভাবে লাভ হবে। কাজেই তাদেরকে সবাই ব্যবহার করছে, এটা আমি ভাই এইভাবে মনে করি না, এটা ঠিক না। কই বিএনপি, দেখো বিএনপি তো জামাতকে ব্যবহার করতে পারছে না, পাচ্ছে। বিএনপির কাছ থেকে জামাত অনেক কিছু পেয়েছে, 2-2টা মন্ত্রিত্ব পেয়েছে, তা তো কখনো ভাবেনি। জামাতের যে শক্তি, জামাত শক্তি মানে পলিটিক্যাল পার্টি, নির্বাচনে জিততে তো অ্যালায়েন্স করতে হয়েছে বিএনপিকে জামাত। আমি তো সেটাই বলছি, বিএনপি তখন হয়তো বলবেন বিএনপি কাছে জামাত এটা পেয়েছে, 2টা মন্ত্রিত্ব পেয়েছে, তারপরেও কি জামাত এখন বিএনপির বি টিম অথবা বিএনপি যারা ব্যবহৃত হচ্ছে না তো। জামাত তার সক্রিয় বৈশিষ্ট্য নিয়ে আছে এবং তাদের সক্রিয় বৈশিষ্ট্য নিয়ে অগ্রসর হচ্ছে, এটাই স্বাভাবিক। বিভিন্ন রকম স্ট্র্যাটেজিক কারণে বিভিন্ন সময় বিভিন্ন পলিটিক্যাল পার্টি আরেকজনের সঙ্গে অ্যালায়েন্স করে এবং ব্যবহার হয় অথবা ব্যবহৃত হয় অথবা ব্যবহার করে, কিন্তু জামাতের ক্ষেত্রে এটা তো খুব সহজে ছিল, আমি তা মনে করি না। মাসুদ কামাল, আপনি প্রায়শই একটা কথা বলেন, সেটা হচ্ছে জামাত ইতিহাস যখন বলে 47 তারা খুব ভালোভাবে বলে, ইনফ্যাক্ট 52 ভালোভাবে বলে, কিন্তু 71-এ আসলে তারা না। আমি বলি আমি কি বলেছিলাম, মনে আছে আমি কি বলেছিলাম? আমি সেটা বলেছিলাম যে জামাত সবকিছুই বলতে পারে, যখন 71-এর প্রস্তাব আসে তখন তারা বলে আমরা ছোট ছিলাম। আচ্ছা, এই ধরনের কথা আমি এটা বলেছিলাম। এটা বলেছিলাম এই কারণে যে 71-এর প্রসঙ্গে তারা আসলে কিছু বলে না, স্পষ্ট করে কিছু বলে না। এখন আমি মনে করি যে আমি নিজে যেভাবে বুঝি আর কি, আমি মনে করি জামাতের এই জায়গাটা অস্পষ্ট রাখা ওনাদের জন্যই ক্ষতি। দেখেন, যেখানে অস্পষ্টতা, যেখানে ধোঁয়াটা আপনার একটু ধোঁয়াশা আছে, সেখানে কিন্তু মানুষের সন্দেহটা আছে, এবং সন্দেহ কিন্তু একটা মারাত্মক ব্যাপার। মানুষের মধ্যে যদি আপনার কর্মকাণ্ড নিয়ে সন্দেহ তৈরি হয়, আপনার জন্য কিন্তু বিরাট ক্ষতি এটা। তো আমি মনে করি জামাতের উচিত যে বলা যে 71-এর ভূমিকা নিয়ে তাদের একটা মূল্যায়ন থাকা উচিত। এই মূল্যায়নটা থাকলে মানুষের কাছে ক্লিয়ার হয়ে যায়। ধরেন মূল্যায়ন করলো না, ধরা যাক আজকে যে প্রসঙ্গটা নিয়ে হয়তো আপনি একটু আলোচনা করবেন যে মুক্তিযুদ্ধের কি সংজ্ঞা টঙ্গা, মুক্তিযোদ্ধা আলোচনা করবেন, সেখানে তো স্পষ্ট যে সরকারকে আমরা বলে থাকি যেটা জামাত প্রভাবিত সরকার, অনেকে বলে, কিন্তু হয়তো ওনারাও ভাবে যা চাই তাই তো পেয়ে যায়, তো ভাবতেও পারে সেই সরকারে কিন্তু সেই সংজ্ঞায় বলা হয়েছে যে মুক্তিযুদ্ধ কি, মুক্তিযোদ্ধা কারা, 2 জায়গায় বলা হয়েছে যে যারা নাকি পাক বাহিনী এবং তাদের সহযোগী শক্তি বলতে 3টা পলিটিক্যাল পার্টির নাম তারা বলছে, একটা মুসলিম লীগ, একটা জামাত ইসলাম, একটা নিজামে ইসলাম। তার 3টা পার্টির নাম কিন্তু ডেফিনেশনের মধ্যে উল্লেখ করা হয়েছে। এদের বিরুদ্ধে যারা লড়েছে তারা মুক্তিযোদ্ধা, তাহলে এরা তাহলে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল। তো এখন জামাত নিজেদের অবস্থানটা স্বীকার করুক আর না করুক, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কিন্তু মুক্তিযুদ্ধের বিরুদ্ধ শক্তি হিসাবে কিন্তু সংজ্ঞার মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে। তো এখন আমি তো মনে করি জামাতের উচিত ছিল আরো আগেই বলা যে ওই সময়ে আমরা এই কাজটা করেছি, সেটা মুক্তিযুদ্ধের বিরোধী ছিল, সেই কাজটা আমাদের জন্য ঠিক হয় নাই বলে দিলে ভাই এতে কোনো লস নাই। শোনেন, নিজের ভুল স্বীকার করার মধ্যে কোনো নাই, আপনার কি বলে আপনার কোনো ক্ষতি নাই, বরং ওটা ভালো। আপনি সারা জীবন সব কাজ ঠিক করছেন না ভাই, করেন নাই তো। পৃথিবীতে কোনো রাজনৈতিক দল একমাত্র বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলো ছাড়া আর কেউ বলে না যে আমাদের কোনো ভুল নাই। আমাদের এখানে আওয়ামী লীগের কোনো ভুল নাই, আওয়ামী লীগের জিজ্ঞাসা করেন তাদের কোনো ভুল নাই, তাদের মূল নেতৃত্বের কোনো ভুল নাই। বিএনপিকে জিজ্ঞাসা করেন কোনো ভুল নাই, বিএনপি সব ঠিক। বিএনপির যে কোনো নেতাকে জিজ্ঞেস করেন যে ভাই আপনার নেতা তারেক রহমানের কোনো ভুল আছে, বলবে না কোনো ভুল নাই। সবাই ফেরেস্তা। আমাদের এখানে সব পলিটিক্যাল পার্টির লিডার হলো একজন ফেরেস্তা। তো ফেরেস্তাদের রাজত্বে আমরা বসবাস করতেছি আর কি, বুঝছেন না? তো এই হলো আমরা জামাতে আর তারা এটা কনফ্লিক্টিং মনে করছেন না, তাদের স্ট্যান্ডে তারা এখনো তারা কি মনে করছেন এটা আসলে আমি আপনি কিভাবে বলবো তাদের? আমি যে জামাত করি না, জামাতের ওই সেন্ট্রাল কমিটি যখন আলোচনা হয় সেই আলোচনায় আমি থাকি না, কাজে তারা কি ভেবে কি করছেন আমি জানি না। হয়তো এমনও হতে পারে তাদের এটি পলিটিক্স,
তারা হয়তো এই পলিটিক্সটাকে গ্রহণ করেছে। আমি জামাতের জন্য যেটা করণীয় মনে করি, জামাত তো সেটাকে করণীয় মনে নাও করতে পারে, কারণ জামাত তো আমার মতো করে ভাবে না, তারা তাদের মতো করে ভাবে। তারা হয়তো ভেবেছে যে দেশে এখনো অনেক লোক আছে যারা নাকি আমাদের এই স্বাধীনতা যুদ্ধের ওই সময়ে মুক্তিযুদ্ধদের কর্মকাণ্ড, দেশটাকে ভাঙা, এটাকে হয়তো তারা পছন্দ করে না। ওই লোকগুলি ভোট আমরা পাবো, হইতে পারে, কিন্তু এটা কি কেন এটা তারা বলতে পারবে ভালো। এটা আমি আপনি এখানে বসে কল্পনা করে কোনো লাভ নাই। তবে আমি মনে করি, আমি পার্সোনালি মনে করি যে দেখেন, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিতে না, যে পার্টি হোক না এখন, যে পার্টিটাকে আপনি সবচেয়ে বেশি অপছন্দ করেন, আমি যেটাকে সবচেয়ে অপছন্দ করি, সেখানেও কিন্তু কিছু ভালো লোক আছে, তা তো থাকতেই পারে। তো এখন একটা মানুষের সবকিছু আপনার পছন্দ হবে না, সবকিছু অপছন্দ হবে না। কিন্তু আমি তো ভাবতেই চাই যে আমার অনেক পরিচিত বন্ধু বান্ধব আছে যারা জামাতকে সমর্থন করে, তো আমি তো ভাবতেই চাই তারা ভালো কিছু করুক। কারণ ভালো বলতে আপনি কি বুঝেন? যেটা আমার কাছে ভালো লাগে ওটা আমার কাছে ভালো, যেটা আপনার কাছে ভালো লাগে আপনার কাছে ভালো না। এটা তো পার্সন টু পার্সন ভ্যারি করবে, করতেই পারে। চিন্তার পার্থক্য আছে, বেড়ে ওঠার পার্থক্য আছে, স্কুলিং যেটা বলি আমরা, স্কুলিংয়ের পার্থক্য আছে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের পার্থক্য আছে, এটা তো পার্থক্য থাকবেই। কাজে এই পার্থক্যটাকে মেনে নিয়েই কিন্তু একটা দেশ চলে। আমরা যে বলি না যে বহুত্ববাদ, মানে মানে পৃথক পৃথক সবাই, কিন্তু তারপরেও একটা জায়গায় ঐক্য আছে, সেটা হলো দেশটা, দেশের উন্নতিটা। ওই জিনিসটাকে মাথায় রাখলে পরে কোনো সমস্যা নাই। কিন্তু আমি মনে করি, আমি পার্সোনালি মনে করি ওনাদের, এবং আমার কেন যেন মনে হয়, দেখেন একটা কথা বলি যে আওয়ামী লীগ 15 বছর কিন্তু জামাতকে মোটামুটি নিশ্চিহ্ন করার চেষ্টা করছে, কিন্তু এই নিশ্চিহ্ন করার চেষ্টাটার মধ্যে শারীরিক বল প্রয়োগ ছিল বেশি, আদর্শিক কোনো প্ল্যানিং ছিল না তাদের, যে কারণে জামাত আমি মনে করি আগের তুলনায় আরো শক্তিশালী হয়েছে। আপনি যদি জোর করে কাউকে, গায়ের জোরে কাউকে সরিয়ে দিতে চান, আপনি সরাতে পারবেন না, ইতিহাস বলেন এটা। আর বাংলাদেশের মানুষের, সাধারণ মানুষের মানসিকতা হলো মানুষ দুর্বলকে সাপোর্ট করে অলওয়েজ। আপনি দেখবেন, আমি মাঝে মাঝে এই যে টিভিতে মাঝে মাঝে রেসলিং হয় না, আমি নিজে মাঝে বসে দেখি, এবং এই ঠিক 1 মিনিটের মধ্যে যে লোকটা মার খাচ্ছে না তার পক্ষে আমি চলে যাই, মনে করি ও জিতুক, ও জিতুক। আমি কিন্তু ভাবি এরকম। তো এটা হলো একটা হিউম্যান নেচার। তো সেখানে এত কিছুর পরেও জামাত কিন্তু ক্ষমতায় যাওয়ার মতো দল হতে পারে না এখন পর্যন্ত। কেন পারে নাই? আমার বিশ্লেষণ হলো এই জায়গাটা তাদের বিভেদ। তারা যদি ওই জায়গাটা স্বীকার করতো যে ওনারা করেছেন ওই সময় দলের ওটা আদর্শ ছিল, আমরা তো আর ওইখানে নাই, আমরা তো নতুন বাস্তবতায় আছি, অতএব আমরা মনে করি ওই সিদ্ধান্তটা আমাদের দলের ভুল ছিল। এটা বললে কোনো লস হয় না। আমার বাবা কি ভুল করে নাই কোনো জীবনে? করে নাই? করছে তো। আমি বলতে পারি না আমার আব্বার এই সিদ্ধান্তটা নেওয়াটা ভুল ছিল, বলতে পারবো না আমি? বললে কি আব্বাকে অপমান করা হবে? তা হবে না রে ভাই। বরঞ্চ ওই ভুলটাকে আমি ধারণ করি না, ওই ভুলটা আমি আবার করব না, এই জিনিসটা অন্যরা বুঝে যে না, বাপের ভুলটা সে আর রিপিট করবে না। মানুষকে এটা বোঝানো দরকার। পলিটিক্যাল পার্টির প্রতিনিয়ত না চেঞ্জ হওয়া দরকার, তা নাহলে আপনি সময়ের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারবেন না। কালকে মুক্তিযুদ্ধ বিষয়টি গ্যাজেট প্রকাশ হওয়ার পরে কয়েকটি পত্রিকার নিউজ এসছে, কিছু হেডলাইন হয়েছে, সেটা আপনিও জানেন। আজকে প্রেসিং থেকে বলা হয়েছে যে ভুল খবর প্রচার করায় গণমাধ্যমগুলোকে ক্ষমা চাইতে হবে, এবং এখানে বলেছে বঙ্গবন্ধু সহ মুজিবনগর সরকারের সবাই মুক্তিযোদ্ধা। এইটা তো নতুন করে বলার কথা নয়, এটা তো সত্য। তো প্রশ্নটা কি? হঠাৎ কালকে কেন এই গ্যাজেট? শুনেন, বিষয়টা হলো কি, পত্রিকা যে কাজগুলি করেছে, বিভিন্ন পত্রিকায় এটা উঠেছে। আজকে সকালেও আমাকে একজন ফোন করে বলতেছিলেন খুব আতঙ্কগ্রস্ত এবং ক্রোধান্বিত ভঙ্গিতে যে বঙ্গবন্ধু নাকি মুক্তিযোদ্ধা না, তাজউদ্দিন নাকি মুক্তিযোদ্ধা না, এগুলো বলতেছিল। পরে আবার উনি ফোন করে বললেন যে না, ব্যাখ্যা পেলাম যে এটা ঘটনা তো ঠিক না, এটা পত্রিকায় ভুল লিখেছিল। যে পত্রিকাগুলো লিখেছে তাদের অবশ্যই ক্ষমা চাওয়া উচিত, অবশ্যই ক্ষমা চাওয়া উচিত। কারণ পত্রিকার কাজটা কিরে ভাই, তাকে তো সেন্সিবল হতে হবে, তাই না? তারা একটা প্রতিষ্ঠান, তারা কেন এরকম করবে? তারা এটা দায়িত্ব নেবে না কেন? কারণ একটা পত্রিকাকে নিউজ ছাপ হলে কয়েকটা স্টেজ পার হয়ে যায়, তাদের আমি মনে করি এটা অপরাধ। অপরাধে তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া যেতে পারে, কারণ এই ধরনের একটা ঘটনা যদি ছড়ায় পড়ে এটা খুব ভয়ঙ্কর। এবং যুগান্তরের মতো পত্রিকায় হেডলাইন করেছে শেখ মুজিবুর রহমান। আমার বক্তব্যটা কিন্তু অন্য জায়গায়। আমার বক্তব্যটা হচ্ছে যে এই সময়ে আমাদেরকে নতুন করে মুক্তিযুদ্ধ অথবা মুক্তিযোদ্ধা এর নতুন করে সংজ্ঞা আমাকে নির্ধারণ করতে হলো কেন? প্রয়োজনটা কি? এটা কি একটা জাতীয় প্রয়োজন ছিল যে সংজ্ঞাটা নতুন করে বানাতে হবে? কেন?
এটা কি তাদের, এটা তো তাদের কাজ? এই অন্তর্বর্তী সরকার এটা কাজ? তারা তো একটা অন্তর্বর্তী সরকার, অল্প সময়ের জন্য এসেছে, তারা অন্য কাজ করুক। এই কাজ করে তারা একটা নতুন বিতর্ক তৈরি করছে কেন? দেখেন এখানে বিতর্কটা কোথায়? ওই জায়গাটা না হয় মানলাম, ওটা নিয়ে আমার কোনো আপত্তি নাই, ওটা ওদের মিডিয়াগুলো ঠিক করে নেয় কাজগুলো, ওটা বললে পরে ওনারা ব্যাখ্যা দিয়েছে, সেটাও আমার কোনো আপত্তি নাই। কিন্তু এটা দেখেন এই বিতর্কটা তোলার মাধ্যমে মূল জায়গাটা কিন্তু সরে যাচ্ছে। আমি মূল জায়গাটা খালি ধরাই দিই আপনাকে। মুক্তিযুদ্ধের একটা ব্যাখ্যা তারা দিয়েছে। মুক্তিযুদ্ধ কাকে বলে তারা বলতে চাইছে, শুনেন আমি একটু পড়ে শোনাই। মুক্তিযুদ্ধ অর্থ বলতে বলা হয়েছে ৭১ সালে ২৬শে মার্চ থেকে ১৬ই ডিসেম্বর পর্যন্ত একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে বাংলাদেশের জনগণের জন্য সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় হানাদার ও দখলদার পাকিস্তানি বাহিনীর সহযোগীদের সঙ্গে যারা যুদ্ধ, এটা তো ওইটা আলোচনা আমি যাই না এখন। তার মানে উনি বলতে চাচ্ছেন যে মুক্তিযুদ্ধটা হয়েছে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা। ভাই এই কথাটা তো বলে ডক্টর ইউনূস সাহেবের যে ভাড়াটেক বুদ্ধিজীবী আছে না, আলী রিয়াজ, উনি বলে এটা, উনি এটা সংবিধানে যুক্ত করতেছে যে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার। মুক্তিযুদ্ধের সময় আমি ছোট